জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। নতুন করে নিত্য পণ্যের উপর ভ্যাট বাড়ানোয় সাধারণ মানুষের উপর চাপ বাড়বে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতায় দুর্ভোগ বাড়ছে। এ সময় ভ্যাটের মতো পরোক্ষ কর না বাড়ানোর পরামর্শ দেন মির্জা ফখরুল। অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে, এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন, তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করল, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। অন্তর্বর্তী সরকার অবিবেচকভাবে ভ্যাট বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংস্কার ও বাজেট নিয়ে আয়োজিত সিম্পোজিয়ামে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক খাত সংস্কারে যতটা মনোযোগ দিচ্ছে, সেভাবে অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দিচ্ছে না। প্রত্যক্ষ কর না বাড়িয়ে গতানুগতিকভাবে পরোক্ষ কর বাড়ানোর নীতিরও সমালোচনা করেন ডক্টর দেবপ্রিয়। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না, তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। এদিকে মিষ্টি ও বেকারি জাতীয় পণ্যের উপর 15% বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেন মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও কয়েকশো দোকান মালিক। এ সময় বক্তারা বলেন, সরকার আয় বাড়াতে কয়েকটি খাতে জনগণের উপর 15% ভ্যাটের বোঝা চাপিয়ে দিয়েছে। এসব পণ্যে ভ্যাট বাড়লে সরাসরি প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রার উপর। ক্ষতিগ্রস্ত হবেন নিম্ন ও মধ্যবিত্তরা। ভ্যাট বাড়ার কারণে খরচ বাড়ায় নতুন উদ্যোক্তাও তৈরি হবে না। মানববন্ধনে কয়েকটি নির্ধারিত পণ্যে 15% ভ্যাট না বাড়িয়ে পণ্য সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়। ঘুষখোর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর পর্যায়ের কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর মাদ্রাসা ময়দানে জড়ো হন জামায়াত ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল 9টার দিকে কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শহীদ সাকিব আঞ্জুমের বাবা সাইদুল হক। সকাল 11টার দিকে মঞ্চে ওঠেন জামায়াতের আমির। পরে একে একে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন তারা। যুদ্ধ আমাদের শেষ হয়, আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এই কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই। আগামী জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী হবে। তবে জনগণ অধিক সংস্কার চাইলে আরও বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। সকালে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট পেলে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, দেশের সব হাসপাতালে সংকট রয়েছে, রাতারাতি এর সমাধান সম্ভব না, তবে সুচিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সে অনুযায়ী আমরা আগাবো। তারপরেও যদি নানান সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে যে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে উনি কিন্তু বলেছেন জুন পর্যন্ত। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা অত্যন্ত ভঙ্গুর একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। সংস্কার কমিটি গঠন করা হয়েছে, ওনারা আশা করি শীঘ্রই আমরা তাদের সুপারিশটা আমরা পেয়ে যাব। সেগুলো অনুযায়ী আমরা তখন তারা যা বলবে সবটা হয়তো আমরা করে উঠতে পারবো না, যেগুলো স্বল্প মেয়াদে করা সেগুলো আমরা করে যাওয়ার চেষ্টা করব। হবিগঞ্জ সীমান্তে গেল 2.5 বছরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক বিনষ্ট করেছে বিজিবি। সকালে বিজিবির 55 ব্যাটালিয়ন ক্যাম্পে রোলার মেশিন দিয়ে ধ্বংস করা হয় এসব মাদকদ্রব্য। বিজিবি জানায় 2022 সালের জুলাই থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয়েছে, যার মধ্যে রয়েছে দেশি বিদেশি মদ, ফেন্সিডিল, ইয়াবা, বিয়ার, গাঁজা সহ বিভিন্ন মাদক, যার আনুমানিক বাজার মূল্য 7,42,00,000 টাকা। মাদক ধ্বংসের পর পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে বিজিবি। পশ্চিমবঙ্গের কলকাতায় সরকারি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার 5 মাস পর আজ শনিবার রায় দেবেন শিয়ালদহ আদালত। গত 9 জানুয়ারি মামলার বিচার কাজ সম্পন্ন হয়। পুরো বিচার প্রক্রিয়ায় নিহতের মা-বাবা, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ সহ মোট 50 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নথিভুক্ত করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়েছে সিবিআই। 11 নভেম্বর থেকে শুরু হওয়া বিচার প্রক্রিয়ার আদালতে রুদ্ধদ্বার এবং ভিডিও ক্যামেরায় শুনানি সম্পন্ন হয়েছে। গেল বছর 9 আগস্ট 31 বছর বয়সী ট্রেনি চিকিৎসককে হাসপাতালে দায়িত্বরত অবস্থায় ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় দেশজুড়ে তুমুল বিক্ষোভের মুখে কলকাতা উচ্চ আদালতের নির্দেশে মামলাটি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইকে হস্তান্তর করে কলকাতা পুলিশ। আরজি করের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৎকালীন স্থানীয় পুলিশ কর্মকর্তা অভিজিৎ মণ্ডলকে আলামত নষ্ট প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করেছিল সিবিআই, কিন্তু 90 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনে ব্যর্থ হওয়ায় খালাস পেয়ে যান তারা। 40 বছর পর মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান ফিরছে ক্যাপিটাল হিল ভবনের ভেতর। তীব্র শৈত্যপ্রবাহের কারণে সরিয়ে নেওয়া হয়েছে শপথ গ্রহণের অনুষ্ঠানস্থল। যদিও ক্যাপিটাল ওয়ান অ্যারিনা থেকে একসঙ্গে 20,000 সমর্থক ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান স্ক্রিনে দেখাতে পারবেন। এছাড়াও এই ইনডোর ভেন্যুতে আয়োজন করা হবে প্রেসিডেন্সিয়াল প্যারেড। সবশেষ 1985 সালে রোনাল্ড রিগানের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয় ক্যাপিটাল হিলের ভেতরে। সে সময় তাপমাত্রা ছিল -22 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার রাজধানীর তাপমাত্রা নেমে আসবে -11 ডিগ্রিতে। এর আগে 1841 সালে -1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শপথ নেন নবম মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি। তীব্র শীতে নিউমোনিয়া আক্রান্ত হয়ে দায়িত্ব গ্রহণের 1 মাসের মাথায় মারা যান তিনি। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.dp। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।